আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা টিভির বিজনেস জাংশন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটিতে আমরা কথা বলি নিউ ইয়র্কে বসবাসরত আমাদের কমিউনিটির সফল বিজনেস পার্সোনালদের সঙ্গে। আমরা জানি তাদের স্বপ্ন পূরণের গল্প, সংগ্রাম আর সাফল্যের পেছনের বাস্তবতা। আজকের এই অনুষ্ঠানে আমি এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যার সঙ্গে আমাদের সকলেরই স্বপ্ন জড়িত, নিজের একটা বাড়ির স্বপ্ন। আজকে এই অনুষ্ঠানে আমার অতিথি হয়ে আছেন সিনিয়র মর্টগেজ ব্যাংকার, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জান ফাহিম। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আবির ভাই, আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি ঠিকানা টেলিভিশনকেও ধন্যবাদ সবাইকে জানাই আজকে এই প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি তো আমাদের এই কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একজন মুখ, দীর্ঘদিন ধরে আছেন, প্রায় কত 3 দশক তো হবেই, 4 দশক। ও ওয়াও, অলমোস্ট 4 দশকের মতো আপনি নিউ ইয়র্কে আছেন, এবং মর্টগেজ পেশার সাথে অনেক দিন ধরে জড়িত। জি, একজন মর্টগেজ ব্যাংকার হিসেবে আপনার সাফল্যের একটা বিশাল একটা মাইল রয়েছে। আপনি খুবই জনপ্রিয় আমাদের কমিউনিটিতে। আজকে আসলে জানতে চাই যে আপনার আসলে এই প্রফেশনে আসার পেছনের গল্পটা দিয়ে যদি আমরা একটু শুরু করি, কীভাবে এলেন? মূলত ধন্যবাদ প্রশ্নের জন্য। মূলত আমি একজন রেস্টুরেন্টর ছিলাম। আমি বেশ কয়েকটা রেস্টুরেন্ট নিউ ইয়র্ক সিটিতে এবং লং আইল্যান্ডে ওন করতাম। আমার 6টা রেস্টুরেন্ট ছিল এক সময়। সব আমেরিকান রেস্টুরেন্ট ছিল, নাম ছিল টনি রোমাস রেস্টুরেন্ট। এটা আপনার ফ্লোরিডা বেস টনি রোমাস, এটা ফ্র্যাঞ্চাইজ নিয়েছিলাম। তারপরে ওটাকে কনভার্ট করে আমরা টেক্সাস গ্রিল করি। রাইট। প্রায় আপনার 1997 পর্যন্ত আমি কন্টিনিউ করছিলাম। তারপরে একটার পর একটা যেটা হয়ে থাকে আপনার সিটিতে, ওই আপনার লিজটা আমরা রিনিউ করতে না পেরে লিজটা তখন আমাদেরকে ছেড়ে দিতে হলো ধীরে ধীরে একটা একটা পরে। আর খুব হ্যাকটিক আমার মানে স্কেজুল ছিল, এইভাবে আমি বের হয়ে চলে আসলাম। তারপরে বললাম যে আমার পরে গিয়ে যে আমি পরে চিন্তা করি 1 বছর আমি নিজের অব্যাহত নিলাম। কত সালের ঘটনা এটা? এটা 1996-এর কথা বলছি, 97-এর কথা বলছি। সো এখন যে পর্যায়ে আমি চলে গেছিলাম, তখন আমি চিন্তা করলাম গিয়ে আর কারোর জন্য গিয়ে আমি আর কাজ করা খুব টাফ হবে। সো সেলফ এমপ্লয়েড হিসাবে যদি কাজ করি নিজের ব্যবসা, তখনও আইটিভিতে আপনার, তখন আইটিভি আপনার ইন্ডিয়ান টেলিভিশন, ডক্টর বিশ্বনাথ আমাকে প্রপোজাল দিলেন যে আপনি আমাদের উইকেন্ডের হোস্টিং করেন, যেহেতু আপনি দোভাষী, আপনি বাংলাও বলতে পারেন আর উর্দু ভাষাও ভালো বলতে পারেন। আমাদের অনেক ইন্ডিয়ান আপনার যারা শ্রোতারা যা আছে, ইন্ডিয়ান শ্রোতারাও আপনাদেরকে হিন্দি বুঝতে পারবে, জানতে পারবে, বাঙালিরাও, এবং ইংলিশ তো আপনি জানেন ইংলিশটা, সেটা হলো। সো উনি আমাকে হায়ার করলেন, এবং আমি মূলত ওদের সঙ্গে আমি ভলান্টারি জব করতাম। স্যাটারডে সানডে আমার টাইম দিতাম, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি হোস্টিং করতাম। আমার সঙ্গে ছিল আপনার co-host ছিল বিন্দু কোহলি। Oh yeah, I know her. Right. From New Jersey, right? Yeah, পরে সে কুইন্স মুভ করলো। আচ্ছা আচ্ছা। বিন্দু কোহলি আর আমি দুজনেই হোস্টিং করতাম ওই প্রোগ্রামটা। পরে বিন্দু কোহলি চলে গেল, তারপরে গায়ানিজ ভদ্রলোক ইশ্রী সিং বলে একজন ভদ্রলোক আসলেন। উনি গায়ানিজ টেলিভিশন রেডিওতে খুব পপুলার লোক ছিলেন, উনি আমার সঙ্গে হোস্টিং করতেন ওই প্রোগ্রামটা। সো উই ডিড এ লং টাইম। সেখান থেকে আমার শুরু হয় মর্টগেজ বিজনেসে আসলাম। তখন আমার বাড়ি গেলাম 1992-তে, যে ভদ্রলোক স্কট সিস্কিন আমার বাড়ি করে দিলেন, উনি লোনটা করে দিয়েছিলেন আমার। তো ওনাকে আমি টেলিভিশনে দেখলাম যে ওনারা লোন অফিসার হায়ার করতেছেন কমিউনিটি বেস। তো আমি তো বাঙালি কমিউনিটি লোক ছিলাম, আমাকে গেলাম, ইন্টারভিউ দিলাম, সঙ্গে সঙ্গে হায়ার হয়ে গেলাম, এবং আমি সেখান থেকে যাত্রা শুরু হলো। দ্যাট ওয়াজ 1997 থেকে আমার যাত্রাটা শুরু হলো এই মর্টগেজ বিজনেসে। আচ্ছা, এই পেশায় আসবার সময়টাতে কোনো একদম একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কখনো?
অনেকগুলি চ্যালেঞ্জের মুখে। তখন তো বাঙালি কমিউনিটি এত অ্যাগ্রেসিভ ছিল না বাড়ি কেনার ব্যাপারে। বললে ওরা বলতো না রে ভাই আমরা এখন প্রস্তুত না, আমরা কোন তারা। তখন সবচেয়ে মোস্ট অ্যাগ্রেসিভ এবং প্রসপারাস কমিউনিটি ছিল ওয়েস্ট ইন্ডিয়ান কমিউনিটি, রাইট, গ্রোয়িং কমিউনিটি সেই সময়। হ্যাঁ, ওদের গ্রোয়িং খুব রাইজিং কমিউনিটি ছিল। গায়ানিজ, ট্রিনিডাডিয়ান, জ্যামাইকান, এই আমরা যাকে বলি ওয়েস্ট ইন্ডিয়ান কমিউনিটি, আর ইন্ডিয়ান কমিউনিটি খুবই অ্যাগ্রেসিভ ছিল বাড়ি কেনাটার ব্যাপারে। সো চ্যালেঞ্জের মুখে যখন আসছি আমি, বিভিন্ন চ্যালেঞ্জ, সেটা হলো বাঙালি কমিউনিটিকে নিয়ে চ্যালেঞ্জের মুখে আসলাম। সেটা ওরা খুব বেশি একটা আগ্রহ ছিল না বাড়ি কেনার, ওই রেন্টে থাকবো। তো ওদের সঙ্গে আমাকে অনেক গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছিল তখন আমার সেই সময়টাতে। সেই সময় অনেকগুলি গ্রাউন্ড ওয়ার্ক, সেমিনার করলাম, করলাম। সেমিনার করলে তারা আসতেও না, এমনকি তারা সেমিনারেও আসতো না তারা। মানে নিজের জায়গাটা মানে এস্টাবলিশ করবার জন্য বেশ খাটতে হয়েছিল সেই সময়টা। অনেক অনেক আই হ্যাভ পুট মাই লট অফ আওয়ার্স। তখন সে আমলে আমার মনে আছে আমি 7 ডেজই কাজ করতাম। ইয়াং ছিলাম, 7 ডেজ, 12 to 14 hours a day কাজ করতাম। 7 ডেজ। আমি এখন বুঝি এটা না। আর স্পেশালি যেমন ধরেন আমাদের যে কমিউনিটি এখন, এই কমিউনিটি তো একটা সময় আপনি যে সময়ের কথাটা বলছেন সেই সময়টা তো আর একদম একেবারে তৈরি কমিউনিটি ছিল না। আপনারা হার্ডওয়ার্ক করেছেন জন্যই আজকে কিন্তু সব কিছু রেডিমেড পাওয়া যাচ্ছে আর কি, আমরা যেটা পাচ্ছি আর কি। মানে পরবর্তীতে যারা এসছে তারা তো রেডিমেড কমিউনিটি একটা পেয়েছে আর কি। আরেকটা জিনিস বলতে চাই, তখন ঠিকানা পত্রিকা আমার অ্যাড আমি দিয়েছি 97-এ। 97 থেকে আমি ঠিকানা পত্রিকা, তখন ঠিকানার অফিস ছিল আপনার অ্যাস্টোরিয়াতে, লং আইল্যান্ড সিটিতে। সেখানে তাহের ভাই ছিলেন, মঞ্জুর ভাই ছিলেন, মিজান ভাই ছিলেন, এইগুলি পুরান লোক সবদের সঙ্গে আমি প্রায় যেতাম আমার আর্টিকেলগুলি নিয়ে। ইংলিশে আমি আর্টিকেল লিখতাম, ওটা আবার বাংলা অনুবাদ শাহিন ভাই এরা সব এরা করে দিতেন আমার, করে আমার ওই আর্টিকেলগুলি আমি পোস্ট করতাম ঠিকানা পত্রিকায় আর কি। তখন থেকে আমার অ্যাড যায়। স্পেশালি এই অনুষ্ঠানটা করার মূল কারণটা হচ্ছে যে আপনারা যারা একদম একটা প্রতিষ্ঠিত প্রফেশনাল যারা আমাদের কমিউনিটিতে আছেন, আপনার যে স্ট্রাগলের গল্প, আপনাদের যে উঠে আসার গল্প, আপনারা যে আজকে একটা জায়গা করে নিয়েছেন এবং কমিউনিটিকে সার্ভ করছেন, আপনাদের এই গল্পগুলো শুনে যেন অন্যরাও উৎসাহিত হয় এবং তারাও যেন কিছু তথ্য পায় আপনাদের কাছ থেকে, যে তথ্যগুলো ওনাদের জীবনের জন্য আসলে কাজে লাগবে আর কি। আপনার একদম একবার প্রথম সফলতাটা কবে এবং কিভাবে এসেছিল যদি একটুখানি জানতে চাই। সেটা আমার প্রথম সফলতা, আমি যখন কলেজ পাশ করে যখন ঢুকলাম রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, যখন ঢুকলাম তখন তো আপনার সে আমলে আপনার $40,000 স্যালারি, লট অফ মানি। আমি একজন ইয়াং ম্যান, বিয়ে করছি তখন, মানে লট অফ মানি তখন আমার জন্য। বাড়ি কিনবো এটাই একটা আমার স্বপ্ন ছিল, একটা বাড়ি কিনবো আমি এই দেশে। আপনি আসলে প্রথম বাড়িটা কিনেছিলেন কবে? 1992-তে। 1992-তে আমেরিকাতে, কুইন্স ভিলেজে। তাও $1,04,000 দিয়ে ওই বাড়ি কিনছিলাম। এখন তো চিন্তাই করা যায়। এখন ওখানে আমার ছেলে থাকে, ওই কুইন্স ভিলেজে ওই বাড়িতে $1,04,000 টাকা দিয়ে আজকে সেই বাড়ির দাম 800+, 8.5-9 লাখ টাকা। বিশাল বড় বাড়ি আপনার তখন। ওই সময় আমাকে অনেকজন লোকজন বলছিল যে আপনি নার্গিস আহমদকে চেনেন, তখন আপনার ওই যে ডাক্তার সারওয়ার হাসান চৌধুরী যে গ্যাস্ট্রোন্টারোলজিস্ট, ওই সাইডে বাড়িগুলি আমাকে বলছিলেন নেওয়ার জন্য $1,40,000 $1,75,000 দিয়ে জামাইকায়, হাইল্যান্ডের উপরে। তখন মন চায় নাই ওই এরিয়াতে থাকার জন্য, কারণ ওই এরিয়া তখন খুব ভালো, খুবই খারাপ। আমি চিন্তা করছিলাম ছিমছাম পরিবেশে, যেটা হলো কুইন্স ভিলেজই, সেখানে গিয়ে থাকি আর কি বছরটা। সেখান থেকে আর কি আমার যাত্রা শুরু হয় এবং সাফল্য তখন আপনার ওই যে রেস্টুরেন্টে ঢোকার পরে সাফল্যটা যখন আমি দিন রাত খাটছি কি করে রেস্টুরেন্টটাকে দাঁড় করানো যায়, বিভিন্ন আমার যে ছিল আপনার, আমার সঙ্গে একটা পার্টনার ছিল গ্রিক, অ্যাঞ্জেলো স্লোভাকিস, আমি জানি উনি রিয়েল এস্টেট মোগল ছিলেন, আপনার ম্যানহাটনের একজন রিয়েল এস্টেট মোগল উনি। সো উনি আমার উপর পুরো এন্টায়ার রেস্টুরেন্ট বিজনেসটা আমি টেক কেয়ার করতাম। কিন্তু সেখান থেকে আমার মেইন সাফল্যটা শুরু হলো যে তখন আমি আমেরিকান ড্রিম আমি বুঝতে পারলাম, এবং তখন ওখানে জয়েন করার পরে যখন বাড়ি কিনলাম তখন বললাম যে দিস ইজ আমেরিকান ড্রিম, এটাই আমেরিকান ড্রিম, এটাই। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনার সম্পর্কে মোটামুটি তথ্য কিছুটা আমরা পেলাম। এখন আসি একদম একবারে মূল আলোচনায়।
মর্টগেজ বলতে আসলে আমরা কি বুঝি? হোয়াট ইজ মর্টগেজ? মর্টগেজ হলো একটা বাড়ির এগেনস্টে কোলাট্রাল, যেটা আপনার বাড়ি ব্যাংক একটা বাড়ির এগেনস্টে লোন দিচ্ছে, সেটা আপনি কিন্তু লায়েবল না, এটা মানে আপনাকে দিচ্ছে না, বাড়ির এগেনস্টে লোন দিচ্ছে, কোলাট্রাল। বাড়িটা হলো কোলাট্রাল, সেটা আপনি পার্সোনাল গ্যারান্টি দিচ্ছেন, আপনি পার্সোনালি একটা গ্যারান্টি দিচ্ছেন যে ঠিক আছে আমি এই লোনটা নিচ্ছি, আমি পার্সোনালি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু বাড়ির লোনটা বাড়ির এগেনস্টে লোনটা দেওয়া হচ্ছে না, আপনাকে পার্সোনালি দেওয়া হচ্ছে না, আপনি ওটা পার্সোনালি গ্যারান্টি দিচ্ছেন। ইন দ্য ইভেন্টস আমি যদি পে না করতে পারি, আমার বাড়ি ব্যাংক নিয়ে চলে যাবে, দ্যাট আপনি সেটাকে বলে মর্টগেজ লোন। মর্টগেজ লোন সেখান থেকে শুরু হয় আর কি। আচ্ছা, মানে হোম লোন আর মর্টগেজ এটা কি একই জিনিস নাকি? একই জিনিস। একই জিনিস না, হোম লোন আর মর্টগেজের ভিতরে আবার পার্থক্য আছে। সেটাকে আপনার কমার্শিয়াল মর্টগেজও আছে, কমার্শিয়াল লেন্ডিং আছে, কনস্ট্রাকশন লেন্ডিং আছে, রিহ্যাব লোন আছে, সেকেন্ড মর্টগেজ, হোম ইকুইটি লোন মর্টগেজ আছে, সব বিভিন্ন ধরনের। আর হোম লোনটা হলো হোম লোন, যেটা আপনার শুধু আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনার জন্য হোম লোন দেওয়া হচ্ছে, হোম লোন ওনলি ফর রেসিডেন্সিয়াল। আর মর্টগেজ বললে একটা বিরাট একটা ডেফিনেশন চলে আসে, সেখানে আপনার সেই মর্টগেজের আন্ডারে কমার্শিয়াল ল্যান্ডিং, তারপরে আপনার গিয়ে আসে হিলক লোন, হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, বিভিন্ন ধরনের আপনার লোনগুলি চলে আসে, ভিএ লোন, ফ্যানিমে লোন, ফ্রেডি ম্যাক লোন, বিভিন্ন ধরনের লোন প্রোগ্রাম চলে আসে। একজন একদম একেবারে ফার্স্ট টাইম হোম বায়ার, জি, প্রস্তুতিটা কিভাবে নেবে? একদম শুরুর দিকের প্রস্তুতিটা কিভাবে নেবে? এটাই খুব ইম্পর্টেন্ট। আমি তখন 77-এ 78-এ যখন 98, 97, 98-এ ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে বলতাম যে ডু ইউর হোমওয়ার্ক রাইট, ডু ইউর হোমওয়ার্ক রাইট। আপনার হোমওয়ার্কটা আপনি করে নেন, কীভাবে আপনি ফার্স্ট টাইম বায়ার, কী করে আপনি বাড়ি কিনতে চান। অনেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই আমাকে অ্যাপ্রুভ করে দেন, ওভার দ্য ফোন আপনাকে আমি ইমেল করে দিচ্ছি, কিন্তু দ্যাটস আ রং ওয়ে টু ডু ইট। আমি আমার যতগুলি কলিগ আছেন যারা আমার সঙ্গে, যারা অনেকে এই বিজনেসে আছেন, যারা ফোনে কোনো দিন উচিত না, আসেন বসেন ফেস টু ফেস। একটা মর্টগেজ লোন এটা মানে খেলা না, এটা মানে এটা একটা টয়, মানে একটা মানে নিয়ে আমরা খেলছি সেটা না, এটা আপনার 30 ইয়ার্সের একটা মর্টগেজ আপনি নেবেন। আপনি মেক শিওর করবেন যে আপনি কমফোর্টেবল পেইং দ্য মর্টগেজ প্রত্যেক মাসে, যেরকম ভাড়া প্রত্যেক মাসে মাসে আপনি কমফোর্টেবল পে করে যাচ্ছেন। আপনি 2000 ভাড়া থেকে আপনি 3000, 3500 টাকা মর্টগেজ লোনে যাচ্ছেন, সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি পে করতে পারবেন মর্টগেজটা। ডিটেল হোমওয়ার্কটা দরকার আসলে, রাইট। আপনার ডাউন পেমেন্টের কত টাকা লাগবে, আপনার কাছে এই মুহূর্তে কত টাকা আছে, বাদ দিকে টাকা কোথা থেকে আসবে, আপনার মর্টগেজ পেমেন্ট কত হবে, ক্লোজিং কস্ট কত হবে, এগুলি আপনাকে নিয়ে একটা হোমওয়ার্ক। টোটাল আপনার একটা ভালো লোন অফিসার যখন একটা প্রেজেন্টেশন করে, নো লেস দেন 1 আওয়ার, আমি বলবো 1 থেকে 2 ঘন্টা একটা প্রেজেন্টেশনই চলে যায় আমাদের। ওই প্রেজেন্টেশনের উপরেই ডিপেন্ড করে একজন লোকের সারা তার জীবনের মানে সমস্ত মানে ইনকাম এবং তার ডিটেলস, তার ডিপেন্ড করে তার কতটুকু কমফোর্টেবল সে মর্টগেজ পে করতে পারে সেটার উপরে। একজন ব্যক্তি আসলে মানে যখন মর্টগেজের জন্য আবেদন করবে, মানে তার ক্রাইটেরিয়াগুলো কি, মানে যোগ্যতাগুলো কি কি দরকার তার? আসলে যোগ্যতার যেটা হলো 2 ধরনের যোগ্যতা, একটা হলো ইনকাম ডক্স, যেটাকে কিউএম লোন বলি আমরা, কোয়ালিফাইড মর্টগেজ লোন, আর একটা হলো নন কিউএম লোন, নন কোয়ালিফাইড বায়ারদের জন্য কি করা হবে। যারা কোয়ালিফাইড বায়ার যারা, তাদের আমরা বিগত 2 বছরের W2 পে স্টাবস, আর যারা যদি সেলফ এমপ্লয়েড থেকে তাহলে বিগত 2 বছরের ট্যাক্স রিটার্ন দিয়েই আমরা কাজ চালাতে পারি। তার ব্যাংক স্টেটমেন্ট, পিকচার আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ডের কপি, এগুলি। অনেকে বলে যে আমরা তো টেলিফোন বিল পে করি কিন্তু অন টাইমে যায় না, অনেক সময় দেরি, কিন্তু এগুলি কিন্তু কাউন্ট হয়। টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, কেবল বিল, এগুলি কিন্তু কাউন্ট হয় অনেক সময়, যখন মানুষ যখন বাড়ি কিনতে যায় এগুলি কিন্তু কাউন্ট করে। Let's see how he pay the electric bill. ক্রেডিটে চলে আসে আর কি। Let's see how he pay the cable bill. আরেকটা জিনিস রিসেন্টলি, আপনি যদি কোনো জায়গায় যদি টাইটেলে আসে, সেটা হলো কোনো যদি পার্কিং ভায়োলেশন থাকে সেটাও আসে। ওয়াও। টিকিট কোনো আউটস্ট্যান্ডিং আছে কিনা সেটাও আসে, বাকি আছে কিনা, এগুলি আপনার এটাকে ডিসকোয়ালিফিকেশন এগুলিকে বলে। সো ভেরি কেয়ারফুল। এগুলি আপনার, এটা হলো কিউএম লোন।
এখন নন কিউএম লোন যারা নন কোয়ালিফাইড বায়ার, সেলফ এমপ্লয়েড আছেন, গাড়ি চালান, 1.5 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনকাম আছে, বিজনেস করেন 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম আছে, কিন্তু ট্যাক্স রিটার্নে শো করেন অনলি 30,000 35,000। এখন ওই ইনকাম যেহেতু কোয়ালিফাই হবে না, তখন ওই ইনকাম যদি কোয়ালিফাই না হয়, তাদের কাছে কিন্তু টাকা আছে, যেমন তারা 20%, 25%, 30% ডাউন পেমেন্ট দেবেন, ক্রেডিট ভালো আছে তাদের, তখন আমরা ওই লোনগুলিও করতে পারি নন ভেরিফাইবল উইথ IRS। আমরা ট্যাক্স রিটার্ন নিচ্ছি, কিন্তু IRS এর সঙ্গে আমরা ভেরিফাই করবো না ওনাদের ইনকাম, কিন্তু ওনাদের অ্যাকাউন্টেন্ট কিংবা CPA যে হবে, CPA কিংবা অ্যাকাউন্টেন্ট, ওই CPA অ্যাকাউন্টেন্ট লেটার দেবে আর একটা প্রফিট অ্যান্ড লস দেবে। এখন CPA যে প্রফিট অ্যান্ড লস দেবে সেটা হলো আবির ভাই, ওদের ইনকাম হলো 1.5 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা ইনকাম আছে। এখন সেটার উপরে সে যদি নেট আমাদেরকে ওইটাই করে যদি দিয়ে দেয়, সেটা তো কোনো ক্ষতি নাই। কারণটা হলো আমরা তো IRS এর সঙ্গে তো ভেরিফাই করতেছি না। IRS এর সঙ্গে ভেরিফাই করলে তার ইনকাম আসবে $30,000 থেকে $35,000। দ্য ডিল ইজ ডেড। এদিকে লিগালি, মানে লিগালি হয় সব, এটা লিগালি, সব লিগালি। ব্যাংক নন ভেরিফাইবল লোন, এটা করতে হলে আমাদেরকে স্টিল 1 বছরের ট্যাক্স রিটার্ন দেখতে হবে। বলে আপনি তো বললেন যে ইনকাম ভেরিফাই করবেন না, বা ট্যাক্স রিটার্ন চাচ্ছেন কেন? ট্যাক্স রিটার্ন এই জন্য চাচ্ছি আমরা যে এটা দেখতে চাই আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেন কিনা। আপনি বলছেন সেলফ এমপ্লয়েড, আপনি সেলফ এমপ্লয়েড নাও হতে পারেন, আপনি হয়তো অন্য আপনার W2 এমপ্লয়ি, কিন্তু সেলফ এমপ্লয়েড যদি হন স্কেডিউল C থাকবে, স্কেডিউল C দেখে আমরা বুঝতে পারবো যে আপনি একজন সেলফ এমপ্লয়েড লোক। রাইট রাইট রাইট। সেটা এই যে আপনি যে একদম একেবারে অনেকগুলো পেমেন্টের কথা বললেন, যারা আসলে ঠিক সময় মতো পেমেন্ট করে না, এটা তো ক্রেডিট ব্যুরোতে চলে যায় এবং ক্রেডিট স্কোরের উপর এটা একটি বিশাল একটি নেগেটিভ ইম্প্যাক্ট তো ডেফিনেটলি থাকে। একজন যখন আসলে অ্যাপ্লাই করবে মর্টগেজের জন্য অর হোম লোনের জন্য, তখন স্কোরটি আসলে কীরকম থাকা উচিত? দেখেন, ইনকাম আর নো ইনকাম দুইটাই বলি। সেটা হলো ইনকামে আমরা লোয়েস্ট 640 650ও যেতে পারি, এমনকি 620ও যেতে পারি লোয়েস্ট। স্কোর যত হায়ার হবে অত ভালো ডিল আপনি পাবেন। সুতরাং এটা গেল কোয়ালিফাইড মর্টগেজে। নন কোয়ালিফাইড মর্টগেজে আপনার মিনিমাম 680 মিনিমাম ক্রেডিট স্কোর। আমি 660 পর্যন্ত নিতে পারি নন কোয়ালিফাইড, কিন্তু ডিল ভালো পাবেন না। সেটার মধ্যে ডিল আপনার এনিথিং অ্যাবাভ 710 720 730 750 ইজ এ বেটার ডিল। মানে ভালো ডিল বলতে আপনি কি বোঝাচ্ছেন? ভালো একটা মর্টগেজ, একটা লোন নেওয়ার জন্য ভালো একটা মর্টগেজ ডিল নিতে হলে, যেরকম ফর এক্সাম্পল ইন্টারেস্ট রেট এবং তার অ্যামortization, এগুলো সব ডিপেন্ড করে আপনার ক্রেডিট স্কোরের উপরে। সেখানে এখন একজন লোক 660 ক্রেডিট স্কোর নিয়ে আমার কাছে আসলো নন কোয়ালিফাইড লোনের জন্য, সেখানে সে তো ইন্টারেস্ট রেটের কথা বলতেই পারে না। কারণটা হলো তার ইন্টারেস্ট রেট হবে 8.759%। তার স্কোর এত লো, ব্যাংক তখন কিসের উপরে? নন কোয়ালিফাইড, তার ইনকাম আমরা দেখছি না, তার কোনো কিছু না। দুইটা জিনিস, সেটা হলো অ্যাসেট, তার ব্যাংকে টাকা আছে কিনা, এবং আমরা দেখতে চাই তার ক্রেডিট স্কোরটা ভালো আছে কিনা। ক্রেডিট স্কোরটা বলে যে আপনি অন টাইমে সব মর্টগেজ আপনি বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানিকে পে করছেন। দ্বিতীয় কথা হলো আপনার ক্রেডিট স্কোর আরো লো হওয়ার কারণ হলো যদি আপনার ক্রেডিট কার্ডগুলি 30% কিংবা 20% অ্যাবাভ যদি থাকে, তাহলে ইটস এ ডেঞ্জার। তখন আপনার ওটা রিস্কি ফ্যাক্টর, আমরা বলি রিস্ক ফ্যাক্টর, এই জন্য ক্রেডিট স্কোর আপনার লো হয়ে যায়। অনেকেই আমাকে বলে আবির ভাই যে আমার তো 2,000 টাকা ক্রেডিট লাইন, আমি 1,500 টাকা 2,500 টাকা প্রত্যেক মাসে বাজার করি এবং আমি দিয়ে পারি, কিন্তু ক্রেডিট ব্যুরো এটা তো অটোমেটিক সিস্টেম, ও রেকগনাইজ করতেছে আপনার ব্যালেন্স কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু ব্যালেন্স গিয়ে আবার 1,500, আবার ব্যালেন্স গিয়ে 175, তা আপনার লওয়ার জন্য আপনার ক্রেডিট স্কোর লো। অথচ আপনি অন টাইমে পে করছেন, অন টাইমে পে করতেছেন, পুরো পে করে দেন, তারপরেও আপনার এরকম কেন হচ্ছে বুঝে ওটা খুব মুশকিল। ট্রু। মানে এক একজনের যেমন 8টা 10টা বা 15টা ক্রেডিট কার্ড রয়েছে, অনেক হয়তো 50% 60% হয়তো সবগুলো আপ হয়ে আছে, সেক্ষেত্রে ডেঞ্জার জোন, ভেরি ডেঞ্জার জোন। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো এটাই যে আপনাদের ক্রেডিট যে লিমিট, ওটা 20%-এর উপরে যাবেন না, ম্যাক্সিমাম 30%, এর উপরে যাবেনই না।
আপনাকে 2,000 টাকা দিলে আপনি খুব জোরে 20% আপনার আপনার $400 কিংবা $500 পর্যন্ত আপনি স্পেন্ড করেন, কিন্তু রাখেন। ক্রেডিট কার্ডটা থাকা মানে হলো কি আপনার ইমার্জেন্সি, এগুলি হঠাৎ কোনো আপনার কিনতে হয় কোনো কিছু, তখন আপনি কিনবেন। হঠাৎ কোনো কিছু কেনাকাটা করতে হলে এগুলি করবেন। কিন্তু এটা যদি আমরা আনডিউ অ্যাডভান্টেজ নেই, তখনই এটা ধরা খেয়ে যায়। রাইট। আচ্ছা, একদম একবারে মর্টগেজের জন্য যখন একজন অ্যাপ্লাই করবে কি কি ডকুমেন্টটা নিতে হয়, মানে যদি কয়েকটা ডকুমেন্টের কথা বলেন। ওই যে বললাম যে স্টার্টিং আপনার কিউএম লোনের জন্য আপনার বিগত 2 বছরের W2, পে স্ট্যাব কিংবা বিগত 2 বছরের ট্যাক্স রিটার্ন, আর রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট, পিকচার আইডি আর সোশ্যাল সিকিউরিটি কার্ড। নন ভেরিফিকেশন লোনের জন্য আমরা রিসেন্ট ট্যাক্স রিটার্ন, বিগত 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট, পিকচার আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং তার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে মিনিমাম একটা লেটার নিতে হবে যে সেলফ এমপ্লয়েড বিগত কত বছর যাবত। রাইট। যেমন ধরেন আমাদের কমিউনিটিতে তো অনেক ধরনের মিশ্র কিছু কথা আছে। যেমন ধরেন অনেকে একটুখানি মানে বিভিন্ন ধরনের ভুল ধারণা নিয়ে থাকে মর্টগেজ নিয়ে। এই ধরনের ভুল ধারণাগুলো আপনারা কীভাবে ভাঙেন? কারণ অনেকে হয়তো জানেই না, হয়তো একটা আইডিয়া যা শেয়ার করলো, কিন্তু ভেরি গুড কোয়েশ্চেন আপনি একটা করলেন। অনেকে লোন অফিসাররা ভুল ভ্রান্তি ইনফরমেশন আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে দেয়, কিন্তু ওই ভুল ভ্রান্তি ইনফরমেশন এত ড্যামেজ করে ক্লায়েন্টদেরকে। দেখেন, আমরা যারা, আপনি শুরুতেই বলছেন প্রোগ্রামে, আমরা যারা 4 দশক 3 দশক যাবৎ এদেশে থাকতেছি, আমাদের এখন আমি যে পর্যায়ে চলে আসছি, আই এম নট হিয়ার টু বিকাম এ মিলেনিয়ার অর বিলিয়নিয়ার, নো, ইটস নট। whatever I have made, আমি রিটায়ার করে গেছি, so whatever alhamdulillah I'm very happy what I'm doing, but কিন্তু end of the day আমি যদি আরেকটা বাঙালি ভাইকে যদি আমি হেল্প করতে পারি, আমার থেকে লোন নিতে পারবেন কোনো কথা না, কিন্তু তাকে অ্যাডভাইস করতে পারলে আই উইল বি ভেরি হ্যাপি। সঠিক অ্যাডভাইসটা, হ্যাঁ, কিন্তু ওই ভুল ভ্রান্তি ইনফরমেশন, ফর এক্সাম্পল আপনাকে বলি, এরকমই কয়েকদিন আগে আমার কাছে ক্লায়েন্ট আসলো, বললো যে ফাহিম ভাই, আপনারা আমি এত টাকা লোন নিব, আমার ক্লোজিং কস্ট কত হবে। তো আমি বলে দিলাম আপনার টোটাল কস্ট, ওনাকে ব্রেকডাউন দিয়ে বলে দিলাম যে এত টাকা আপনার ক্লোজিং কস্ট। আরে আপনার থেকে 10,000 টাকা কম বলছেন উনি, ইট ইজ ইম্পসিবল। তখন করে কি, তারা হয়তো এসক্রো অ্যাকাউন্ট ওখানে সেট আপ করে নাই, তারা অন্যান্য যেটা আপনার হয়তো নিউ ইয়র্ক স্টেট মর্টগেজ ট্যাক্সটা সেটার মধ্যে ক্লোজিং কস্টে অ্যাড করে নাই, এই জন্য যে তারা বলতেছে এটা তো আপনি না, নিউ ইয়র্ক স্টেটকে আপনি এটা পে করলে তো আপনি আমাদেরকে পে করতেছেন না, সুতরাং কস্ট তখন ডিফারেন্ট হয়ে যায়। এটা হলো ভুল ইনফরমেশন। whenever আপনার কাছে যখন আসবে, যখন আপনার কাছে একটা ক্লায়েন্ট বসবে, ওদেরকে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড আপনি আপনার থেকে লোন নেক না নেক, অ্যাজ আ লোন অফিসার ফিডুশিয়ারি ডিউটি আমাদের, যাদেরকে আমরা সঠিকভাবে গাইড করতে পারি, কারণ তারা যে ক্লোজিং এর সময় গিয়ে তারা বিভ্রান্ত না হয়, এটা দেখতে হয়। এখন আমরা একটুখানি বর্তমান বাজার বিশ্লেষণটা একটুখানি করতে চাই। জি, বর্তমানে নিউ ইয়র্কের হাউজিং মার্কেটটা আসলে কেমন চলছে যদি দেখেন? হাউজিং মার্কেট বর্তমানে খুব টাইট, ভেরি টাইট। সেটার কারণ আছে কেন টাইট, সেটা হলো যারা বাড়ি কিনে বসে আছেন, যেরকম আমি ফর এক্সাম্পল বাড়ি কিনে বসে, আমার ইন্টারেস্ট রেট হলো 3.5, 3.75। এখন আমাকে যদি এই বাড়ি বিক্রি করে আরেকটা বাড়ি যদি আমি কিনতে যাই, প্রথমত ওই বাড়ি, বর্তমান বাড়ি যে আমি যে দাম দিয়ে কিনছিলাম, ওই দাম দিয়ে 4 গুণ 5 গুণ দাম দিয়ে আমাকে কিনতে হবে, 4 গুণ 5 গুণ দিয়ে। সো এই বাড়ি বিক্রি করে আমি মনে করতেছি ঠিক আছে, আমি 5 লাখ টাকা দিয়ে আজকে থেকে 7-8 বছর 10 বছর আগে আমি বাড়ি কিনছিলাম, আজকে আমার বাড়ির দাম হলো 1.2, 1.3 মিলিয়ন। আমি গেইন করতেছি, কিন্তু আমি গিয়ে আরেক জায়গায় বাড়ি কিনতে গিয়ে ওই টাকাটা আবার ডাউন পেমেন্ট ওই টাকা থেকে দিচ্ছি। লাভটা কি? আমি তখন ওখানে গিয়ে আরেকটা বাড়ি কিনতেছি 1.2 মিলিয়ন দিয়ে। আমি এই বাড়ি ছাড়তেছি কিন্তু আরেকটাকে গিয়ে, এবং নট অনলি দ্যাট, আমার ইন্টারেস্ট রেট হাই। রাইট, যতই আমার ক্রেডিট ভালো হোক, ইনকাম যতই ভালো হোক আমার, কিন্তু আমি ওখানে মর্টগেজ পেমেন্ট আমি হাই করতে হবে। সো যাদের বাড়ি আছে তারা সবাই নিয়ে চুপ করে বসে আছে, তারা বিক্রি করতেছে না। আর যারা বিক্রি করছে তাদের দুইটা কারণ, একটা তারা এই স্টেট থেকে ফ্লোরিডা চলে যাচ্ছে, টেক্সাস চলে যাচ্ছে, রিলোকেট যারা করতেছে তারা। কিন্তু এই বাড়ি বিক্রি করে নিউ ইয়র্কে আরেকটা বাড়ি কিনবে খুব কম লোক, খুব কম লোক। আরেকটা হলো আপনার ইনভেস্টর, যারা বাড়ি কিনে বিক্রি করে এবং তাদেরও মার্জিন আগের চেয়ে অনেক কমে গেছে, হাফ হয়ে গেছে, হাফ। মানে এখন ইনভেন্টরি খুবই কম, খুবই কম। একজন বাড়ি রেখেছে 30 জন বায়ার,
আপনি গিয়ে আপনি অফার দিলেন 5 লাখ টাকা, আরেকজন অফার দিল 5,10,000, দেন প্রাইসটা বেড়ে যায় তখন। হ্যাঁ, আপনার ফুল অফার দেওয়ার পরেও মানুষ বাড়ি পাচ্ছে না, ফুল অফার দেওয়ার পরেও বাড়ি পাচ্ছে না, সেটা কথা বলি ফ্যাক্টর। এখন ইন্টারেস্ট রেটটা কিরকম? এখন আপনার অ্যাভারেজ ইন্টারেস্ট রেট 6.5, 6.75, উপর নিচে হতে থাকে, 6.875 এরকম। মানে এই ইন্টারেস্ট রেটে কি বাড়ি কেনা মানে আপনি কি সাজেস্ট করবেন? আমরা যখন বাড়ি কিনছি তখন ইন্টারেস্ট রেট 12% ছিল, 13%, 14% ছিল, তখনও তো বাড়ি কিনেছে তখন। বাঙালিরা আমরা কিনে নেই, কিন্তু অন্যান্য আপনার যারা কমিউনিটি ওরা বাড়ি কিনেছে এই ইন্টারেস্ট রেট। আমি নিজেই বাড়ি কিনছি 12% ইন্টারেস্ট রেট দিয়ে বাড়ি কিনে নেই। হ্যাঁ, এখনো যারা বাড়ি কিনতেছেন, কিন্তু তারা আমরা সবাই জানি যে আমেরিকান ইকোনমি ইজ লাইক এ রোলার কোস্টার। আপনিও জানেন, অনেক বছর যাবত আমির ভাই আপনি আছেন, রোলার কোস্টার। এখন যদি আপনার ইন্টারেস্ট রেট যদি 6.75 হয়ে থাকে, 6.5, এটা আগামী 1 থেকে 1.5 বছর লাগবে ইকোনমি রিকভার করার জন্য। তখন ফেডারেল ব্যাংক তখন ইন্টারেস্ট রেটটা কাট ডাউন যদি করে, আমাদের আশা আছে আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে 5.25, 5.5, যেটা হওয়া উচিত। 5 হলো অ্যাভারেজ আইডিয়াল ইন্টারেস্ট রেট, 5%, 5.25। অনেকে হয়তো চিন্তা করছেন, আচ্ছা আপনার এই কথাটা শুনে কেউ যদি চিন্তা করে না, ঠিক আছে, যে ইন্টারেস্টটা যখন কমবে তখন বাড়ি কিনবো, কিন্তু তখন তো বাড়ির প্রাইসটা বেড়ে যাবে, সুতরাং সেক্ষেত্রে এখনই আপনাকে বাড়ি কেনাটা মানে সবসময় আমরা যে একদম মানে জাস্ট মানে রাইট ইন দ্য মোমেন্টে কেনা উচিত, রাইট? ওই যে একটা কথা আছে, বাড়ি কেনার সময় আগামীকাল নয়, আজকে, এই মুহূর্তে। মানে ইনভেস্টমেন্ট হিসেবে অনেকেই তো বাড়ি কেনে, এটা আসলে কতটা নিরাপদ বলে আপনি মনে করেন আর কি? ইনভেস্টমেন্ট এখন যারা করতে যাচ্ছেন তাদেরও ওয়েলকাম। কারণটা হলো কি, এই বাড়ির দামগুলি যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম, বাড়ির দামগুলি তো বাড়বে, তারা ইনভেস্টমেন্ট করে বাড়ির ইকুইটি বিল্ড করতে পারেন। আরেকটি যারা ইনভেস্টমেন্ট বাড়ি কিনতেছেন, তারা ওই যে as long তাদের যদি মর্টগেজ রেন্ট থেকে যদি কভার করে, দ্যাট ইজ গুড। রেন্টস পে দ্য মর্টগেজ। আমরা যারা ভাড়ায় থাকতেছি, আমরা ল্যান্ডলর্ডকে ভাড়া দিচ্ছি এবং ল্যান্ডলর্ড পে করতেছে মর্টগেজ। কিন্তু কি হবে, এন্ড অফ দ্য ডে এই বাড়ি আগামী 5-7 বছর 10 বছর পরে বাড়ি ইকুইটি গেইন করবে, তখন সেটা আমাদের প্রফিট। মানে যারা আসলে একদম একবারে ব্যবসা করছেন বা যেমন ধরেন ক্যাশ ইনকাম দেখাচ্ছেন, মানে তাদের জন্য কি মানে মর্টগেজ পাওয়া কি কঠিন? না, সেলফ এমপ্লয়েড, নন কিউএম ডিল, কিছুক্ষণ আগে বললাম নন কিউএম ডিল, সেলফ এমপ্লয়েড, ক্যাশে ইনকাম আছে, ইটস ওকে। সেলফ এমপ্লয়েড অ্যাকাউন্টেন্টের লেটার, সিপিএল লেটার হলেই আমরা লোন করে দিতে পারি। আচ্ছা, যেমন ধরেন মানে বাইরে থেকে যারা আসে, মানে একদম একটা ফরেনার, যদি আমি বলি ফরেন ন্যাশনাল, রাইট, তারা যদি একদম একেবারে ক্যাশ দিয়ে বাড়ি কিনতে চায়, সেক্ষেত্রে ক্যাশ দিয়ে আপনার বাড়ি কিনতে গেলে নিউ ইয়র্কে, আপনার আমেরিকায় আপনার হোমল্যান্ড সিকিউরিটি জিজ্ঞেস করবে এই টাকাটা কোথা থেকে আসছে। ওটাই তো একটা কারণ আছে। আনলেস আপনি ফরেন ব্যাংক থেকে আপনি টাকা ট্রান্সফার করে আমেরিকান ব্যাংকে আনতেছেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার। কিন্তু এখানে এসে যদি আপনি ব্যাংকে টাকা যদি ঢুকান 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, ইটস এ প্রবলেম। কারণ বলবে তুমি ট্যুরিস্ট হিসেবে টাকাটা আনলাও কোত্থেকে, এটার উপর তুমি ট্যাক্স পে করছো কিনা সেটা দেখতে চাইবে। আপনার ব্যাংক আপনাকে চিঠি পাঠাবে, হোমল্যান্ড সিকিউরিটি আপনাকে। ক্যাশে এখানে কেউ বাড়ি কেনে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা আসতে হবে, তাদের ব্যাংকে টাকাটা আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আসতে হবে। ওই যে ক্যাশ ব্রিফ কেস ভরে নিয়ে গেলাম, গিয়ে দিয়ে দিলাম, ভাই আমাকে বাড়িটা দিয়ে দাও, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। এবার আপনার একটুখানি ব্যক্তিগত অনুপ্রেরণার জায়গাটা থেকে একটুখানি বলি। আজকে আপনি যে অবস্থাতে আছেন, আগামী 5 বছর পর আপনি আসলে কোথায় দেখতে চান আপনাকে? আমি যেখানে আছি এখানেই থাকতে চাই। শর্ট টার্ম গোল আর লং টার্ম গোল। লং টার্ম গোল আমি বলতে চাই, শর্ট টার্ম গোলেও আমি যা করছি আমাদের কমিউনিটিকে হেল্প করে যাব, এবং লং টার্ম গোলে আমি দেখতে চাই আমাদের কমিউনিটি আরও, বাংলাদেশি কমিউনিটি এখন সবচেয়ে মানে ডেভেলপিং এবং ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি কিন্তু বাংলাদেশি কমিউনিটি, অ্যান্ড আই এম প্রাউড। আমরা এই পর্যন্ত যে আসলাম, যে আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে, নতুন মিলেনিয়াম, তারা যেভাবে বাড়ি কিনতেছে এখন, মানে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা চাই তারা আরও কিনুক। ফার্স্ট জেনারেশন যারা আমরা অলরেডি আমরা কিনে টেনে সেটেল হয়ে গেছি, কিন্তু যারা সেকেন্ড জেনারেশন যারা আসতেছে, তারা কিন্তু
তাদেরকে যদি হেল্প করতে পারি, তাদেরকে যদি বাড়ি কিনতে আমি যদি আরও হেল্প করতে পারি, সেটা আমি চাই আরও মানে সাফল্য লাভ করতে পারবো আমি তখন। মানে আপনি একদম সেকেন্ড জেনারেশনকে চাইছেন যে তারা আসলে ব্যবসা বা ফাইন্যান্স সেক্টরে আসুক। অ্যাবসলিউটলি। দেখেন এখন অ্যাভারেজ, আমি কিছুক্ষণ আগে আমি গাড়ি ড্রাইভ করে আমি স্টুডিওতে আসতেছিলাম, হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইনকাম করে। হাজব্যান্ডের ইনকাম হলো 1,60,000 1,70,000, ওয়াইফের ইনকাম হলো 1,40,000 1,20,000 টাকা। সো কম্বাইন ইনকাম, তারা রেন্ট নিয়ে থাকতেছে লং আইল্যান্ডে, $5,000 রেন্ট পে করে। তা আমি বললাম যে 5,000 টাকা তুমি যদি রেন্ট পে করো, $5,000 যে তুমি তো মর্টগেজ পে করতে পারো। এই আঙ্কেল এটা তো বুঝে উঠতে পারি নাই, আমাকে একটু গাইড করেন, আসবো আগামী সপ্তাহে, আসো। আচ্ছা, একদম একবার শেষ প্রশ্ন, আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনে কেউ যদি আসতে চায়, মানে শুরুর জায়গাটা থেকে, এটা কি কোনো কোর্স করার কোনো বিষয় আছে? লোন অফিসার হতে হলে কি হতে হয়? হ্যাঁ, দেখো এখন আগে আমাদের 2010-এর আগে কিন্তু লোন অফিসার হওয়ার জন্য যে কোনো লোক আপনি জিজ্ঞেস করেন, আমি তো লোন অফিসার, একটা কার্ড নিয়ে করতো আমি লোন অফিসার, রিকোয়ারমেন্ট ছিল না আপনার ইয়ের জন্য, লাইসেন্সের জন্য। এখন আপনাকে ফেডারেল গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে পাস করে বেরোতে হবে। নট অনলি দ্যাট, আপনি নিউ ইয়র্ক স্টেটে যদি প্র্যাকটিস করেন, নিউ ইয়র্ক স্টেটেরও লাইসেন্স থাকতে হবে, সেটার জন্যও পড়তে হবে আপনাকে। সো সেটার জন্য আমাদের ওয়েবসাইট আছে ফেডারেল গভর্নমেন্টের, সেটা আপনাকে পাস করতে হবে। নট অনলি দ্যাট, আপনাকে ক্রেডিট ভালো থাকতে হবে, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড কমিউনিটি আপনার চেক করবে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক, ফিঙ্গারপ্রিন্টস, এগুলি সব চেক করবে। জাস্ট লাইক ওরা দেখতে চায় যে যারা মর্টগেজ ব্যাংকের যারা আছেন, যারা মর্টগেজ লোন অফিসার, তাদের ক্রেডিট ভালো কেন? কারণ আপনি আরেকজনকে কাউন্সেলিং করতেছে, আপনার নিজেরই ক্রেডিট ভালো না, আপনি আরেকজনকে কাউন্সেলিং কিভাবে করবেন? আপনাকে জানতে হবে কিভাবে কাউন্সেলিং করতে হবে আরেকজনকে, সেভাবে এগুলি দরকার। এবং সেই জন্য একটা ওয়েবসাইট আছে onCourseLearning.com, কিংবা আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন সবাই যদি আমাকে কল করেন, যারা ইয়াং জেনারেশন, কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই বিজনেস ইজ নট ইজি as used to be. এক সময় যত ইজি ছিল এখন না। যতই দিন যাচ্ছে ব্যাংক অত বেশি হার্ড হচ্ছে, আন্ডাররাইটিং গাইডলাইন আরও বেশি হার্ড হচ্ছে, তাদের বেল্ট টাইট করতেছে এবং তারা মেক শিওর করতেছে একটা লোক যদি লোন নেয় তার পেমেন্ট করার ক্ষমতা আছে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকের এই আড্ডা আলাপচারিতার মধ্য দিয়ে আপনার সম্পর্কে জানবার সুযোগ হলো, এবং আসলে এই অনুষ্ঠানটি করবার মূল কারণটি হচ্ছে যে আবারও একই কথা রিপিট করছি, সেটা হচ্ছে যে আপনারা যারা দীর্ঘ দিন ধরে এই কমিটিকে সার্ভ করেছেন, আপনাদের যে উঠে আসার গল্পটা, পেছনের গল্পটা, স্বপ্ন পূরণের গল্পটা, এটা আসলে জাস্ট দর্শকদের সাথে শেয়ার করবার জন্য আর কি, এবং আপনারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশন সম্পর্কে কিছু জানবার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আবির ভাই। আবার বলছি আপনাদের ঠিকানা টেলিভিশন ক্রু সবাইকে, আপনাকেও, শাহিন ভাইকেও আমাকে আমন্ত্রণ জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা তখন দেখলেন ঠিকানা টিভির অনুষ্ঠান বিজনেস জাংশন। বিজনেস জাংশন অনুষ্ঠানটি মূলত এই প্রবাসে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো। তাদের স্বপ্ন পূরণের যে গল্পটা, তাদের পেছনের যে গল্পটা, তাদের দীর্ঘ সংগ্রামের যে গল্পটা, সেই গল্পটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, এবং একই সাথে তাদের প্রফেশন নিয়েও আমরা আলোচনা করব, তথ্যগুলো জানবার চেষ্টা করব আড্ডা আলাপচারিতার মধ্য দিয়ে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।